এরই মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। এই গ্যালারিতে এবং এর বাইরে এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং ঈদের শুভেচ্ছা। মানুষে মানুষের সমতার দিন, ভালোবাসা দিয়ে হয়েছে রঙিন, দুঃখের কাছে নেই কারো ঋণ, জীবন এমনই হোক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক মণ্ডলী, প্রতি বছর আমরা ঈদের ইত্যাদি শুরু করি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর গান দিয়ে, ও মনে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এবারও তার ব্যতিক্রম নয়, তবে ব্যতিক্রম যথারীতি উপস্থাপনায়, কারণ এবারে গানটি গাইছেন শতাধিক কাওয়ালি শিল্পী, পরিবেশনায় দেওয়ান ব্রাদার্স। Gamadani sa gara gara nirasani damaga gara nirasani Eid Mubarak. রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ, তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি, দে জাকাত মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নি। ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও রমজান
রমজানের শেষে পশ্চিম আকাশ ঘেঁষে এক ফালি চাঁদ এসে হেসে ঈদ নিয়ে আসে, আর মানুষের অন্তর হাসে খুশির উচ্ছ্বাসে। ঈদকে উপলক্ষ করে ঘরে ঘরে নানা দামে নানা দরে সবাই সাধ্যমতো কেনাকাটা করে। শুরুতেই আমরা যাব সেই কেনাকাটার খোঁজ খবরে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জমে উঠেছে ঈদের বাজার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে কেনাকাটার ধুম। এবারে ঈদের বাজারের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি দেশের বিভিন্ন স্থানে আমাদের ভ্রাম্যমাণ প্রতিনিধিদের কাছে। শুরুতে যাচ্ছি ঢাকার শুক্কুরের কাছে। শুক্কুর, আপনি এখন কোথায়? মাজিদা, আমি এখন ঢাকা শহরে একটা ফুটপাত মার্কেটের সামনে দাঁড়িয়ে। বাজারের কি অবস্থা এবং মানুষের মধ্যে আনন্দ উৎসবটা কেমন আমাদের জানান। মাজিদা, আপনি যেমনটা বলছিলেন, আমি কিন্তু কিছু বলিনি, আমি শুধু জানতে চেয়েছি। এখানে মানুষের মধ্যে বেশ আনন্দ উৎসব আছে। একটা কথা আপনাকে বলি রাখি, এসব মার্কেটে ক্রেতা এবং বিক্রেতাদের চাহিদা অত্যন্ত কম, তাই তারা অল্পতেই খুশি। কিন্তু বড় বড় শপিং মলগুলোতে উভয় পক্ষই তেমন খুশি হতে পারে না, কারণ তাদের উভয়েরই চাহিদা খুব বেশি। এখানে আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কি কিনেছেন? ওনার লেগে একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি, বাচ্চার লেগে একটা জামাও কিনলাম। স্বামীর জন্য কিনলেন, আপনার জন্য কিছু কিনলেন না? এত কইরা কইলাম আমার কিছু লাগবো না, ফোন লই না। আসলে আমরা দুইজনে দুই ঈদে বাক করে কিনি, এইবার ওনার লেগে নিয়ে কিনলাম। আপনাকে ধন্যবাদ। ভাইজান, আপনি কেডা? আরে রাখেন মাজিদা। শুক্র, আপনি ওখানে থাকুন, আমি আপনার কাছে আবার আসবো আপডেট জানার জন্য। আমার কাছে আর আসার দরকার নাই। এখানে যে রয়দার ভ্যাসমা গরম, আমি এখানে কিছুক্ষণ খাড়াই থাকলে রয়দে হুগাই যাব। দর্শক, ফুটপাত থেকে বলছিলেন শুক্র। এবার আমরা সরাসরি চলে যাব রাজশাহীতে আমাদের রিপোর্টার বক্করের কাছে। মাজেদা, আপনি রাজশাহীতে বক্করের কাছে পড়ে যান। আমি অনেকক্ষণ ধইরা খুলনার একটা দোকানের সামনে মাইক্রোফোন হাতে দাঁড়ায় আছি। আশেপাশের লোকজন এখানে আমাকে এতক্ষণ দাঁড়ায় থাকতে দেখা ভিড় জমায় ফেলতেছে। লাইভ অনুষ্ঠানে এসব কি বলছেন আবুল ভাই? আমার পরে তো আপনার কাছে আসবে, আমি তো অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি করেন। বক্কর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পাচ্ছি প্লিজ এক মিনিট। ওই চেটা আরে আপনার চা রাখেন, আপনার চা পরে খাবো। আরে বুঝছেন কি, ঠান্ডা হয়ে যাবে তো, একটু গলাটা ভিজিয়ে এলেন। ভাই আপনি কি শুরু করলেন? আমি লাইভে তো, মানুষ কি বলবে? মানুষ কিচ্ছু বলবে না, আমরা তো ঝগড়া ফ্যাসাদ করছি না, আমরা আপনাকে আদর আপ্যায়ন করছি। কিন্তু আজকাল টেলিভিশনে লাইভে এমন সব কীর্তিকাণ্ড দেখি যে শরমে একেবারে টিভি বন্ধ করে দিতে হয়, বুঝছেন? অখাদ্য। অখাদ্য থেকে এবারে খাদ্যে আসি। তবে এই খাদ্য অনেকের কাছে অনেক কারণে অখাদ্য। সাধ্যহীন তো বটেই, সাধ্যবানও খাদ্য তালিকায় আদ্য থেকে প্রান্ত পর্যন্ত অনেক আরাধ্য বস্তুও বাদ দিচ্ছেন বাধ্য হয়ে, যেমন এই পরিবার। দুলাভাই, আপনার এই পারিবারিক ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে মোট কতজনের দাওয়াত দিছেন? আমাগো ফ্যামিলি, তোমাগো ফ্যামিলি আর বন্ধু বান্ধব মিলে 40-50 জন। তাহলে এবার মেনুটা ঠিক করে ফেলান। গরুর মাংস তো মাস্ট থাকবই, গরুর রেজালা আর কাবাব। প্রশ্নই আসে না, আমাকে দুই ফ্যামিলির দুই মুরব্বী তো গরু খায় না। আপনার বাপে আর আমার বাপে হার্টের প্রবলেম, রেড মিট খাওয়ার নিষেধ। তাহলে খাসির মাংস করো। যাদের গরু সমস্যা তাদের খাসি দিতে। কিন্তু অর্ধেক লোকে যদি গরু খাসি না খায় তাহলে দুইটা আইটেমই বাদ দিতে। কিন্তু এই দুই আইটেম ছাড়া তো দাওয়াতই জমে না। আপনি কি জোর করে খাওয়াবেন নাকি? আমি তো চিন্তা করতেছি যে হারে মানুষের হার্ট, প্রেশার, কোলেস্টেরলের সমস্যা দেখা দিতেছে, তাতে অদূর ভবিষ্যতে গরু খাসি দুইটাই বন্ধ হয়ে যেতে পারে। তাহলে সবই মুরগির করতে হবে। হ্যাঁ, মুরগি রোস্ট, মুরগি রেজালা, মুরগি কুরমা, মুরগি পোলাও। কিন্তু অনেকেই আছে মাংসই খায় না। কথা পেঁচাস না তো, তাদের জন্য মাছ করলেই হবে। কি মাছ? কেন, ইলিশ মাছ? ওইটাও সমস্যা আছে, অনেকের আবার অ্যালার্জি আছে, ইলিশ খায় না। আচ্ছা, চিংড়ি মাছ করলে কেমন হয়? ওইটা তো আরো সমস্যা, মাথা ভরা কোলেস্টেরল, গরু খাসির চেয়েও ডেঞ্জারাস। তাইলে মাসে খাইবো কি? তা আমরা তো খালি মাছ মাংস নিয়ে চিন্তা করতেছি, কিন্তু দুলাভাই যারা মাছ মাংস কিছুই খায় না, মানে ভেজিটেরিয়ান, তাহলে কি করবেন? আব্বাই তো মাছ মাংস খায় না। তাহলে তাদের জন্য একটা ভেজিটেবলের আইটেম রাখি। সেইখানেও সমস্যা আছে, কি কি সবজি দিয়ে ভেজিটেবল আইটেম করবেন ওইটাও চিন্তা করতে হবে। খুঁজলে দেখা যাবো এক একটা সবজিতে এক এক রকম সমস্যা। আর চুপ কথা, এত কিছু চিন্তা করলে কিছুই খাওয়া যাবে না। আচ্ছা, আমাকে যে সেমাই, ফিরনি, জর্দা রান্না করতে বলা হলো, ওগুলোর কি সমস্যা আছে? 100% সমস্যা। প্রধান সমস্যা হলো ডায়াবেটিস। আমরা যাকে দাওয়াত দিব তার মধ্যে 30% মেহমান হলো ডায়াবেটিস পেশেন্ট। তাহলে তো সবাইকে খুশি করতে সবকিছু রান্না করতে হবে। এইটা তোর হোটেল না যে যে যেইটা অর্ডার দিব সাপ্লাই করুন। হোটেল না হলো তোমাকে সেইটাই করতে হবে, কারণ এইটা একটা পারিবারিক দাওয়াত। শোনো, দিন দিন যেভাবে ভেজাল আর অসুখ বিসুখ বাড়তেছে, ভবিষ্যতে ডাক্তার ডাইকা মেনু ঠিক করতে হইব, কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। খাবারের মেনু নিয়ে সবার বাগরা,
ভাগ্য ভালো শেষে এসে বাঁধেনি ঝগড়া, কারণ ঝগড়ায় দেখা যায় কেহ কারে নাহি হারে সমানে সমান। তাই কার বেশি মান, কার বেশি অবদান, কে খেটে হয়রান, কার যায় যায় প্রাণ, মীমাংসা নেই তার, নেই অবসান। আর এই দম্পতিকে দেখলেই পাবেন তার প্রমাণ। আর এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় শিল্পী আতাউর রহমান, শহীদুজ্জামান সেলিম এবং রোজি সিদ্দিকী। বাহ বাহ কি সুন্দর কাজকর্ম পেলে সকাল হতে টিভি খুলে দেখতে বসে গেলে। দেশ বিদেশের খবর রাখার দরকার আছে কিনা, আমি তো আর তোমার মতো সিরিয়াল দেখি না। দিন নেই রাত নেই ওসব দেখে দেখে দেশের ঘরের বউরা ঝগড়া করতে শেখে। কি বললে? ঝগড়া শিখে ঝগড়া করি আমি। ঝগড়ার মূল বউয়েরা নয়, ঝগড়ার মূল স্বামী। সংসারে যে কাজ কত খবর রাখো তার, সারাটা দিন খাটতে খাটতে জীবনটা ছারখার। নাস্তা বানাই নাস্তা খাওয়াই বাচ্চা নিয়ে স্কুলে যাই, বাজার করে ঘরে ফিরে রান্না চাপাই রোজ। ধোয়া মোছা কে করে দেয় রাখো কি তার খোঁজ। ব্যাগটা নিয়ে বেরিয়ে যাও সারাদিন তো আড্ডা পেটাও, আর কি করো কাজ? আর কি করি নতুন করে শুনবে তুমি আর। বাসে ঝুলে ঝুলে তো রোজ অফিস করতে যাই, জ্যামে পড়ে দেরি হলেই বসের ধমক খাই। মাসের শেষে বেতন আনি আড্ডা দিয়ে দিয়ে, আমার কাজটা কে করে দেয় তুমি করো গিয়ে। 10টা 5টা দম ফেলারও পাই না অবসর, অফিস তো নয় তোমার মতো শোয়া বসার ঘর। তারপরেও থাকলে মিটিং বসের সাথে দিতে সিটিং, 8টা 9টা বাজে। আয় করা কি এতই সোজা এত বিনা কাজে। তারপরে তো সপ্তাহ শেষে পাও দুটো দিন ছুটি, আমি ছুটি নিলে তোমার মিলতো না ভাত রুটি। ছুটির দিনে সারা সপ্তাহ বাজার করে কে, তোমার শখের কেনা কাটার সঙ্গ ধরে কে, বলো সঙ্গ ধরে কে। কিসের এত ঝগড়া ঝাঁটি, কিসের কথা কাটা কাটি, এই হলো সংসার। ঘরে বাইরে যে যার কাজে সমান দাবিদার, কারো চেয়ে কেউ ছোট নয়, কেউ বড় নয় কারো। একে অন্যের মূল্য দিলে শান্তি পাবে আরো, তোমরা শান্তি পাবে আরো। শান্তি নিয়ে ভ্রান্তি বা বিভ্রান্তি নেই, কিন্তু বিভ্রান্তি তখনই সৃষ্টি হয় যখন আপন কৃষ্টি ভুলে কেবল দৃষ্টি ভোলানো সরঞ্জামে দেশি বিদেশি খাদ্যের নামে কেউ রাঁধতে নামে। এই এতক্ষণ এক কাপ দেওয়া লাগে যাক। আপা এই নতুন অ্যালবাম একটু হাইলাইট করেন প্লিজ। কাকে নিয়ে আসছেন আমি নিজেই তো চিনি না। 100 পর্ব করে ফেলাইছেন, এত আর্টিস্ট পাবো কই? যেই আসবে তাকেই বলবেন বিগ স্টার। আচ্ছা বলবো, চলেন শুরু করি। ওকে থেকে যাব স্টার ভাই। আরে অসুবিধা নেই, আসেন আসেন। আপনি এই সময়? আপা আমরা হচ্ছে বিনোদন সাংবাদিক, খবর সংগ্রহ তো সব জায়গায় যেতেই হয় আপা। তো আপনি শুটিং এ ব্যস্ত বুঝতে পেরেছি আপা, বেশি সময় নেবেন 2-1টা প্রশ্ন করে আমি চলে যাবো। না না বলুন বলুন। আচ্ছা আপা, আপনার এই রান্না বিষয়ক পাকশালা অনুষ্ঠানের আজকে কততম পর্ব? 100তম পর্ব শেষ করে 101তম পর্ব পড়েছে। আচ্ছা আপা, আজকাল টেলিভিশনে এইসব রান্নার অনুষ্ঠানে মানুষ খাবার খুঁজতে গিয়ে দেখে ডজনখানি সুন্দর সুন্দর বাটি, নানান রকমের ডেকোরেশন, অনেক রান্নার আইটেম। আমরা তো ওয়ার্ল্ডের সব নামকরা ডিশই শেখাই, নানান ধরনের খাবার, যার যেটা খুশি শিখবে খাবে। তবে ঈদ উপলক্ষে আজ শেখাবো ঈদ স্পেশাল রান্না। কিন্তু আপা, এই দেশের 80% মানুষ যেসব খাদ্যে অভ্যস্ত না, যাদের এসব রান্না শেখার কোনো আগ্রহ নেই, তাদের এসব রান্না শেখাচ্ছেন কেন? আচ্ছা ভাইজান, আপনি কোন ধরনের রান্নার কথা বলছেন? যে রান্না করা খাবার খেয়ে আমি আপনি দিনে দিনে বেড়ে উঠেছি, যে রান্না করা খাবার দিয়ে আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা আজও অতিথি আপ্যায়ন করে থাকে, সেসব রান্না আজ কোথায়? এখন আপনি কি বলতে চাইতেছেন? বলছি রান্না কি শুধু ডেকোরেশনের জন্য না খাওয়ার জন্য? তার মানে আপনাদের কাজ কারবার দেখলে মনে হয় আপনারা নিজেরা যেমন সাজগোজ করে ক্যামেরার সামনে আসেন, রান্নার আইটেমটাকে ওভাবে সাজায় উপস্থাপন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে উনি
এই যে সাজুগুজু করে রান্নাইছি, ওনার জিজ্ঞেস করো না জীবনে কোনোদিন রান্না করে ঢুকছে কিনা। না মানে সেভাবে রান্না করা হয়নি, আমি তো আসলে এখানে সেলিব্রিটি হিসেবে এসেছি। আরে ভাই, এত নাটক করেন, এত গান বাজনা করেন, তারপরেও এই রান্নার অনুষ্ঠানে এসে আপনাদের চেহারা দেখাইতে। আমি বুঝতে পেরেছি আপনারা না আসলে ঝগড়া করতে এসেছেন। আচ্ছা আমাদের হাতে একদম সময় নেই, কি বলবেন একটু তাড়াতাড়ি বলুন। আচ্ছা, রান্নার অনুষ্ঠান কি এমন হতে পারে না যে অনুষ্ঠান দেখে খাদ্য ও পুষ্টি সম্পর্কে মানুষ সঠিক ধারণা পেতে পারে? যেমন কিভাবে রান্না করলে খাবার সুস্বাদু হবে, মার না ঝরিয়ে কিভাবে ভাত রান্না করা যাবে, কোন মাছের সাথে কোন সবজির ভালো সমন্বয় হবে, কোন ধরনের তেল ব্যবহার করলে স্বাস্থ্য ঝুঁকি কম থাকবে, দেশীয় খাবার নিয়ে এমনি নানান ধরনের তথ্য সমৃদ্ধ রান্নার অনুষ্ঠান করা যেতে পারে। আর এই প্রস্তাবগুলি শুধু আমার না, আমাদের দেশের হাজারো মা বলে। আসি, শুটিং করে। আজাইরা পেছাল, এই লাইট জ্বালা। আপা স্ট্যান্ড বাই। কিন্তু ও যে এত বকবক করে গেল, ওর কথার আসল উদ্দেশ্যটাই তো বুঝলাম না। উদ্দেশ্য একটাই, বেঁচে থাক আমার মায়ের হাতের রান্না, যে রান্না খাবারের উদ্দেশ্যে, ডেকোরেশনের জন্য নয়। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব। দর্শক মণ্ডলী, এই গ্যালারিতে প্রবেশের পথে আপনাদের সবার হাতে একটি করে চেক দেওয়া হয়েছে। তবে এই চেক সেই চেক নয় যা ব্যাংকে দিলে টাকা দেওয়া হয়, এটা কেবলই একটি প্রতীকী চেক। টিভির বিভিন্ন রিয়েলিটি শো, প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে এবং দেশ বিদেশে আয়োজিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টেও এ ধরনের চেক দেওয়া হয়। ধরে নিন এই প্রতীকী চেকটি ইত্যাদি অনুষ্ঠানে আপনাদের উপস্থিত হওয়ার একটি স্মৃতিস্মারক। তবে আমরা এই চেকের মাধ্যমে আজকে আমন্ত্রিত দর্শকদের মাঝখান থেকে 4 জন দর্শক নির্বাচন করব আমাদের পরবর্তী পর্বের জন্য, এবং সেই নির্বাচিত দর্শকরাই মঞ্চে আসবেন। এবারে আমি 1, 2, 3 বললেই আপনারা চেকটি একটু উপরে তুলে ধরবেন, তারপর নাড়তে থাকবেন, এবং তারপরে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত দর্শক। ওখানটা রয়েছে রানা এবং এখানে রয়েছে মামুন, তারা সঠিক দর্শককে নির্বাচন করবে। তাহলে 1, 2, 3 চেকটি উপরে তুলুন। এবারে আপনারা চেকটি নামিয়ে ফেলুন। আমরা আপনাদের বিভিন্ন মূল্যমানের চেক দিয়েছিলাম। এবারে যারা 1 লক্ষ 1, 2 লক্ষ 1, 3 লক্ষ 1 এবং 4 লক্ষ 1 টাকা মূল্যমানের চেক পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। আমি দেখতে পাচ্ছি ওখানে একজন দাঁড়িয়েছেন, আপনার নাম? জুয়েল। জুয়েল, আপনি কত টাকার চেক পেয়েছেন? 3 লক্ষ 1 টাকা। এখানে একজন 2 লক্ষ 1 আছেন। ওখানে একজন দেখতে পাচ্ছি 1 লক্ষ 1 টাকা। আপনার নাম? মোহাম্মদ সাদিকুর রহমান। ওখানে একজন দাঁড়িয়েছেন ফাতেমা 4 লক্ষ 1 টাকা। অনেক ধন্যবাদ। আমরা 2 জন পুরুষ এবং 2 জন মহিলা পেয়েছি। চলে আসুন, আপনারা মঞ্চে চলে আসুন। আপনারা অনেক টাকার চেক পেয়ে মঞ্চে এসেছেন। এই চেকের সঙ্গে টাকার একটি সম্পর্ক রয়েছে এবং এই টাকার সঙ্গে কেনাকাটার একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ককে মনে করিয়ে দিতেই এই প্রতীকী চেক। এবারে এই টাকা দিয়েই কেনাকাটা করা নিয়ে আপনাদের অভিনয় করতে হবে। তবে আপনাদের একাকী অভিনয় করতে হবে না, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আজকে আমরা এমন একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি যার সঙ্গে অভিনয় করতে পেরে আপনারা আনন্দিত হবেন। আর তিনি হচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় অভিনয় তারকা জাহিদা স্যার। আসছেন জাহিদা স্যার। আজকে আপনাদের 4 জনকে 4টি চরিত্রে অভিনয় করতে হবে এবং এই 4টি চরিত্রের সঙ্গে আমাদের দক্ষ অভিনেতা জাহিদ হাসান অভিনয় করবেন। তাহলে শুরু করা যাক। শুরুতেই আপনি অভিনয় করবেন জাহিদ হাসানের প্রেমিকার চরিত্রে। ঈদ উপলক্ষে প্রেমিকের কাছ থেকে কিছু উপহার তো পেতেই পারেন, কিংবা চাইতেও পারেন। এই চাওয়া নিয়েই আপনার অভিনয়। শুরু করুন। এই শোনো, ঈদ তো এসে গেল, এবার ঈদে তুমি আমাকে কিছু দেবে না? কি বলো যা, তুমি যা চাবা তাই বাবা। বলো তো জান, তুমি কি চাও? না, অনেকে তো অনেক কিছুই দেয়, কিন্তু আমার কোনো আপত্তি নাই, তুমি যা দাও আর কি। জান শোনো, আমাদের দেশে এখন অনেক লোক আমাদের কাপড় চোপড় দিয়ে অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ বানাচ্ছে, আমরা ওটা কিনে দেবো না জান? চলো। হ্যাঁ, দেশি ড্রেস? এখন হিন্দি সিরিয়ালগুলোতে কত সুন্দর সুন্দর ড্রেস দেখি, আর তুমি দেশি ড্রেস দিলে আমি বান্ধবীদের কাছে মুখ দেখাবো কি করে? এই হিন্দি সিরিয়াল তোমাদের মাথা খাইছে, বুঝতে পারছো? তুমি বান্ধবীদের সামনে যে গর্ব নিয়ে বলবা স্বদেশি পণ্য কিনে হও ধন্য। স্বদেশি পণ্য কিনে হওয়া ধন্য। আমরা চমৎকার একটি বক্তব্য পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আপনি আসুন, আপনার উনি দুলা ভাই, বাস্তবে নয়, শ্যালকের অনেক বায়না থাকি ঈদের সময় দুলা ভাইয়ের কাছে। আপনার বায়না আমরা শুনি।
দুলা ভাই ঈদের সালামি দিবেন না? এই তুমি কি বাচ্চা নাকি? সালামি তো চাই বাচ্চা পোলা পান, দাড়ি মোছ হয়ে গেছে, বুড়া বাটা রেখে সালামি চাই নাকি? আর সালাম না করে সালামি দাও কিসের জন্য? আর কি বলবো, কিছু বলার আর কিছু বলার নাই? ওকে, কিছু বলার নেই? উনি খুব লজ্জা পেয়েছেন, তাই কিছু বলতে পারছেন না। অনেক ধন্যবাদ আপনাকে। এবারে আপনাকে অভিনয় করতে হবে জাহিদ হাসানের স্ত্রীর ভূমিকায়। নিজের বাবা মা, ভাই বোন এদের ব্যাপারে আপনি অত্যন্ত সচেতন। ঈদের বাজারে যাচ্ছেন স্বামীকে নিয়ে। এই শুনছো, আজকে তো ছুটি দিন, চলো আজকে কেনাকাটা করা যাক। কি বলতেছো ময়নার মা? সারা দিন তো তুমি কষ্ট করো, আজকে তুমি থাকো, আমি নিজেই যা জিনিসটা কিনে নিয়ে আসি। তুমি কি করে বুঝবো আমার বাবা মা ভাই বোনের কি লাগবে? কি বলতেছো? প্রথমেই বাপ মার কথা শুরু করে দিলা। তুমি একবার কারো কথা চিন্তা না করে তোমার বাপ মার কথা চিন্তা করলা, আমার বাপ মার কথা একবার চিন্তা করলা না তুমি? তোমার কর্তব্য, আমার তো কিছু দেখার দরকার নাই। ও, তোমার এটা কর্তব্য না, আমার সাথে দেখার দরকার নাই। মাথা তুমি ঠান্ডা তোমারটা করে দেখো। শোনা, এইটাই তোমার আসল সংসার, এটা কর্তব্য পালন করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবার বাড়তে দেওয়া যাবে না, বাড়তে দিলে অনেক বেড়ে যাবে। অনেক ধন্যবাদ, আপনি আসুন। এবারে ধরা যাক আপনি একটি অফিসের ঘুষখোর বস। জাহিদ হাসান একজন ঠিকাদার। ঈদের আগে তিনি আপনার অফিসে গেছেন তার ফাইল ছাড়াবার জন্যে, যে ফাইলটি আপনি ঘুষের জন্য আটকে রেখেছেন। এবারে আপনি নয়, জাহিদ হাসানকে অনুরোধ করব শুরু করতে। শুরু করুন। ওয়ালাইকুম সালাম। তা জাহিদ সাহেব রেডি হয়ে আসছেন তো? কি বলেন রেডি? দেখেন না জামা কাপড় দেখেন না রেডি হয়ে আসছি। এর জন্য তো আর ট্রাক লাগবে না, আপনি চেক কেটে দিবেন, আস্তে করে পকেটে ভরে আস্তে করে চলে যাবেন। মস্কারা করেন না, রেডি হওয়া বুঝেন না? আপনি ঘুষের কথা বলতেছেন স্যার? স্যার একটু ঝামেলার মধ্যে বললাম স্যার। ঘুষের কথা বলেন কেন? সামনে ঈদ, সবারই তো বাড়তি কিছু মাল দরকার। স্যার আপনারা সবাই বাড়তি মাল চান স্যার। এই যে স্যার যখন বাসার থেকে বাড়াই, কাজের বুয়া বললো মামা এই যে ঈদ একটা বকশিস দেওয়া যান, ঠাস করে একটু দিয়ে দিলাম। যেই নামছে অ্যাপার্টমেন্টের নিচে, অ্যাপার্টমেন্টে দারুণ বলতে স্যার একটু বকশিস দেওয়া যান, তারই দিলাম। গাড়ি নষ্ট জন্য রিক্সা নিয়ে আসলাম, রিক্সাওয়ালা আসার পরে বলতেছে স্যার ঈদ সামনে একটু বকশিস দেন, তারে দিলাম, মাথা নিচা করেন না স্যার। এমনকি পিয়ন বললো যে স্যারের সাথে দেখা করতে দিবেন, স্যার বোঝেন না এখন ঈদ, কিছু বকশিস দেন, তারেও দিলাম। সবাই ছাত্রা, শেষে আপনিও বকশিস চান, আপনি কি ছাত্রা স্যার? থাক থাক, এত নিচে নামার দরকার নেই। আমরা জানি যিনি ঘুষ খান তিনি তো অপরাধী বটেই, আর যিনি ঘুষ দেন তিনিও কম অপরাধী নন। তবে আমরা চাই ঘুষখোরদের সবাই এভাবেই প্রত্যাখ্যান করুক। আমরা এই চারজনের চমৎকার অভিনয় দেখলাম। পেশাদার অভিনেতা না হয়েও জাহিদ হাসানের মতো একজন দক্ষ অভিনেতার সঙ্গে আপনারা চমৎকার অভিনয় করেছেন। এবারে ফলাফলের পালা। তবে ফলাফল জানাবেন জাহিদ হাসান। জাহিদ, কে প্রথম এবং কে দ্বিতীয় হয়েছেন? আমি জীবনে যখন প্রথম অভিনয় করতে আসি, মানুষকে দেখে ভয় পেতাম, আমি স্টেজে উঠতেই ভয় পেতাম। কিন্তু আপনারা আজকে এত বড় একটা অনুষ্ঠানে অভিনয় করেছেন, আমার বিশ্বাস চারজনই ভালো করেছে। অনেক ধন্যবাদ। জাহিদ হাসানের মতো আপনারা চারজনই বিজয়ী। সুতরাং আপনাদের জন্য রয়েছে বিশেষ উপহার, ঈদের নতুন পোশাক, রয়েছে কেয়ার গিফট, রয়েছে পরিবেশ বন্ধু গাছ এবং মহামূল্যবান পুরস্কার বই। এই সবগুলি পুরস্কারই দেওয়া হচ্ছে কেয়ার কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে। অনেক ধন্যবাদ। এই পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হাসান, আপনাকেও। যুগে যুগে মানুষের কিছু রোগ বিয়োগ হলেও যোগ হচ্ছে নতুন কিছু রোগ। অর্থাৎ রোগ নিয়ে দুর্ভোগ বাড়ছে সুযোগ পেলেই। প্রযুক্তির এই উন্নয়নের যুগে প্রযুক্তির সঙ্গে যুক্ত যুক্তিহীন কিছু রোগ নিরাময়ে নিযুক্ত ডাক্তার রোগমুক্ত করার জন্য কি কি যুক্ত করেছেন, হ্যাঁ দেখা যাক। সমস্যা কার? দেখা বুঝেন না, বুঝুম কেমনে? হাত তো বান্ধা। বাচ্চা রাখছি সাথে সারাক্ষণ আঙুলগুলো এমন নাড়তে থাকে, কেউ দেখলে তো মাথা খারাপ মনে করবো। রশিটা খুইলা দেন। দেখেন ডিজিজ, সারাক্ষণ মোবাইলের স্ক্রিনটারে আঙুল দিয়ে উপরে নিচে নিতে নিতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর থামে না। দেখছেন দেখছেন আপু, আমি ব্রাউজিং করি, ফেসবুক দেখি, ইটস নট মাই ডিজিজ, ইটস আ হ্যাবিট। শুনছেন না ডাক্তার সাহেব, শুনছেন? হ্যাবিট ঠিক আছে, তবে ব্যাড হ্যাবিট। সব কিছুর একটা লিমিট আছে, লিমিটের বাইরে গেলেই কিন্তু এইরকম বাইন্ধা রাখতে হয়। যান আঙ্গুলের একটা এক্সরে করায় নিয়ে আসেন। এই সারাক্ষণ আঙ্গুলে এরকম এরকম করতে করতে আঙ্গুলের জয়েন্ট আর কবজির জয়েন্টের কি অবস্থা দেখতে হবে, তারপরে ওষুধ। এখন যান। বুঝছি, এইটা হলো মোবাইল গেম রোগ। মোটরসাইকেল না গাড়ির গেম খেলতেছো বাবা? কোনো গেম খেলছি না। তাইলে ওই রকম করো কেন? এই জন্য তো নিয়ে আসলাম ডাক্তার সাহেব, আপনি হলেন ডিজিটাল রোগ বিশেষজ্ঞ।
একটা কিছু করেন ডাক্তার সাহেব। আগেরটা তো খালি আঙ্গুলের ঝামেলা ছিল, এটা তো দেখতেছি পুরা বডি। আশেপাশে কেউ থাকলে তো দুর্ঘটনা ঘটে যাবে। বুঝতে পারছি, বেশি বাড়তে দেওয়া যাবে না। আমি একটা ডিজিটাল থেরাপি দিই। যখনই এই ধরনের গেম খেলার চেষ্টা করবে তখনই 2-3 জনে ধরে ওর হাত ভিতরে বাঁধা রাখবে। তাতেও যদি কাজ না হয় ডাক্তার সাহেব, এই নেশা দূর করার জন্য কোনো পুনর্বাসন কেন্দ্রে 2-3 মাস রাখতে হবে, কারণ এইটাও এক ধরনের আসক্তি। লক বন্ধ করবে না এইসব। শুনছস তোরে বাঁধা রাখতে কইছে। স্যার, আমার মেয়ের সেলফি প্রবলেম। সব সময় ওই হাতটাকে সামনের দিকে সেলফি তোলার ভঙ্গিতে উঁচা করে রাখে, মনে জানে কাউরে মারবে। আর কি সুন্দর মুখটা দেখেন, কেমন ব্যাকে তারা করে রাখে। ইদানিং এই সেলফি রোগীর সংখ্যা বাইরে গেছে। সেলফি তুলতে তো কোনো ক্ষতি নাই, কিন্তু মুখটা এরকম বাঁকা করে সেলফি তুলতে হইব কেন স্যার? আমি কখনোই মুখ বাঁকা করি না, তুমি মিথ্যা বলছো। কি সুন্দর মোবাইল, ডাক্তার আঙ্কেল সেলফি। আরে কি করো কি সেলফি তুলছি। দেখছেন কেমন অভ্যাস? আজ কয়েকদিন ধরে মোবাইল দিই না, সেই জন্য যেইখানে যায় মোবাইল দেখলে হাতটা সোজা হয়ে যায় আর মুখের বিভিন্ন ভঙ্গি কইরা সেলফি তোলার লাগে ঝাঁপায়া পড়ে। কিন্তু বাবা, তুমি বললে সেলফি তুললে আমি মুখ বাঁকা করব, কথাটা কিন্তু ঠিক না। এই যে দেখো, আমি ডাক্তার আঙ্কেলের সঙ্গে সেলফি তুলছি, আমার মুখ কি বাঁকা? অবশ্যই বাঁকা। দেখছেন ডাক্তার স্যার, দেখছেন এইটাই ওর ডিজিজ। সেলফি তুলতে গিয়ে ওর মুখ যে বাঁকা হয় সেইটাও বোঝে না। বোধ শক্তি কোথায় গিয়ে ঠেকছে চিন্তা করেন। এইটা বোধ এবার স্টাইল। কিন্তু এই স্টাইল তো থামাইতে হবে ডাক্তার সাহেব। আর কয়দিন পরে ছেলে পক্ষ করে দেখতে আসবে, তখন যদি ও হঠাৎ করে সেলফি তোলার ভঙ্গিতে মুখটারে ব্যাকা কইরা ভেংসি কাটে, অবস্থাটা কি হবে চিন্তা করছেন? আচ্ছা, আপনারা একটা সার্টিফিকেট দিয়ে দিই। এইরকম ঘটনা যদি ঘটে তাহলে আপনি সার্টিফিকেটটা দেখাইবেন, বলবেন ও ভেঙ্গা নাই, ওর মুখও বাঁকা না, ও ডিজিটাল ডিজিজ সেলফি রোগে আক্রান্ত। সেলফোনে শুধু যে সেলফি রোগ ফেস করতে হয় তা নয়, ফেস করতে হয় ফেসবুকের বেশ কিছু ঝামেলাও। কারণ প্রায় ফেসবুকে দেখা যায় কে কোথায় যাচ্ছেন, কি চাচ্ছেন, কি পাচ্ছেন, কোথায় বসে কি খাচ্ছেন তার বিবরণ দিতে বারণ নেই, তবে তার কোনটা যে সুখের কারণ আর কোনটা বেসুখের কারণ তা নির্ধারণ করাই মুশকিল। যেমন এই দৃশ্যটি। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আজ কই যাবা? পাইছি তোমারে। কারে পাইছো? আর কইন না মিয়া ভাই, একটা বছর ধরে ওরে আমি খুঁজতাছি, বাসায় গেলে কয় নাই, এই মাত্র বাইরে হয়ে গেছে, দেখাই পাওয়া যায় না। অহুন ওরে আমি পাইছি। যাই, আজ সামনে লোকের কথা বলো। হায় হায়, কি পাইলো, কারে পাইলো, কেমনে পাইলো, কই গেল, কিছুই তো বুঝলাম না। এই যে পাইছি, আজ আর কইতে পারবেন না বাড়িতে নাই, এই মাত্র বাইরে হয়ে গেছে, একেবারে হাতে নাতে ধরা। আপনি অনেকদিন আপনি আমার ঘুরেছেন, আজ আমি টাকা না নিয়ে যাবো না। না সেটা ঠিক আছে, কিন্তু তার আগে কোন আমি যে এইখানে, এই খবরটা আপনারা কে দিল? কেউ না, এই যে ফেসবুক। ফেসবুক? আপনি তো প্লেটের মুরগির ছবি দিয়ে স্ট্যাটাস দিছেন, আমি এখন ফ্রাইড চিকেন খাচ্ছি অমুক জায়গায়, এইটা দেখার পর ওই চলে আসছি। আপনি খুব বুদ্ধিমান মানুষ, কিন্তু চিন্তা করতেছে এই একই জিনিস আমার মাথায় এলো না কেন? আজকাল স্ট্যাটাস দেওয়ার সময় কেউ চিন্তা ভাবনা করে দেয় না। পারিবারিক ছবি, বাচ্চা কাচ্চার ছবি, শোয়ার ঘর, রান্নাঘর, এমনকি টয়লেট, কোনো কিছু বাদ দেয় না। হ্যাঁ, অনেকে তো বইয়ের লাগে সিনেমার নায়ক নায়িকাদের মতো পোজ দিয়েও ছবি ছাড়ে, মানুষে দেখে আর হাসে। প্রাইভেসি বা ব্যক্তিগত বলে যে একটা জিনিস আছে, এটা অনেকে ভুলে যায়, যার ফলে সমস্যায় পড়ে। এই যেমন আমি ধরা খাইলাম, তয় বুঝলাম ভবিষ্যতে ফেসবুক ব্যবহারে সাবধান থাকতে। হ্যাঁ, সাবধান থাকা ভালো, কারণ ফেসবুক যেমন উপকারী তেমন অপকারীও, নির্ভর করে ব্যবহারের উপর। হ্যাঁ, যেমন ওনার অপকার হইলেও আমি কিন্তু উপকৃত হয়েছি। এখন আমার টাকাটা দেন। জনতা জাগলে যেমন পারুল বন্টি হতে পারে আশঙ্কামুক্ত, তেমনি তার বিপরীতে আশঙ্কাভুক্ত হতে পারে তারা যারা এই জনতার নাম ভাঙিয়ে নিজেদের নানা রঙে রাঙিয়ে ফেঁদে বসেছেন নানা ধরনের ব্যবসা, যার ধরনও একটু ঝাপসা। দর্শক মণ্ডলী, দেশের একমাত্র ইনভিজিবল চ্যানেল কাশেম টিভির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। ঈদের সময় ফাঁকা রাস্তার ঢাকায় চলার পথে একটি অবাক করা সাইনবোর্ড আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে, জনতার মিছিল প্রাইভেট লিমিটেড। চলুন আমার সাথে কথা বলছি এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে। বসেন বসেন, বৈশা কথা বলেন। আপনার প্রতিষ্ঠানের নাম জনতার মিছিল, ব্যবসার ধরনটা ঠিক বুঝতে পারছি না। এটা বুঝার আগে আপনারা বুঝতে হবে মিছিল কত প্রকার ও কি কি। ওই বুঝাই দে। ভোটের মিছিল, দাবি আদায়ের মিছিল, প্রতিবাদের মিছিল, আনন্দ মিছিল, বিজয় মিছিল, মৌন মিছিল, মশাল মিছিল, ওই যে দেখেন লাইন ধরে কত মিছিলের ছবি দেখেছেন। এছাড়াও আরো একটি মিছিল আছে, সেটার নাম ঝটিকা মিছিল। এরপরে দেখতে হইব মিছিলটা কি প্রপ সহ না প্রপ ছাড়া। যেমন ধরেন যে বাঁশ, লাঠি, ঝাড়ু, মশাল, জুতা, কাফনের কাপড় ইত্যাদি।
ওই যে আমার পোলাপান সব কাজ করতেছে দেখেন, মানে পার্টির ডিমান্ড বুঝেই আমরা জনতা সাপ্লাই করে থাকি। রেটটা কিভাবে নির্ধারণ করেন? মিছিলের টাইপ অনুযায়ী রেট বাড়ে কমে। যেমন যেমন ধরেন যে আনন্দ মিছিল, বিজয় মিছিল, মৌন মিছিল, এগুলোর আবার রেট কম, আর ভোটের মিছিলের রেট আবার বাড়ে। আপনারা কি শুধু পলিটিক্যাল মিছিলই আয়োজন করেন? তা কেন হবে? পরিবেশ, নদী দখল, শহর দখল, এইসব আন্দোলনের লোক সাপ্লাই করে থাকে। ওইখানে আবার লুঙ্গি চলে না, প্যান্ট শার্ট পরে লোক দিতে হয়। কোনটা সুশীল আর কোনটা কুশীল তো সবসময় বোঝা যায় না, তো সব কিছু মিলে কিন্তু আমরা ভালোই আছি। আচ্ছা, সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা কোন মিছিলে? ঝটিকা মিছিলে। কেন কেন? ওখানে তো কোনো লোকজনই থাকে না। যেই কয়টা থাকে খুব হাই রিস্কে থাকে, বুঝাই দে। কারণ এই ধরনের মিছিলে রাবার বুলেট খাওয়ার সম্ভাবনা থাকে, মায়ের খেয়ে হাড্ডি গুড্ডি ভাঙার সম্ভাবনা আছে, ধরা পড়ার সম্ভাবনা আছে, এবং ধরা পড়লে জামিনে পাওয়ার সম্ভাবনা নাই। সেই জন্য এইসব মিছিলে যারা যায় তাগুলোকে লগে আলাদা চুক্তি থাকে। তারা জেলে গেলে ওই কয়দিন অথবা পুরা বছরের ফ্যামিলির খরচ আমাদের কোম্পানি থেকে দিতে হয়। আচ্ছা, একটা প্রশ্ন, এই ঝটিকা মিছিলের খবর তো অনেক সময় পুলিশও পায় না, মিডিয়া পায় কি করে? ওই যে ইনফরমেশন, আমরাই ওদের এই লোকেশন আর টাইম টেবিল বলে দিব, তারপরে টিভিতে প্রচারের ব্যবস্থা কইরা আমরাই জটিকা মিছিল কইরা জটিকা গায়ে বই যাবো। ঠিক বলেছেন। এই যে মাঝে মাঝে টিভিতে দেখা যায় একেবারে ক্যামেরার ঠিক লেন্সের সামনে পটকা ফোটে, সেইটাও কিন্তু এই পদ্ধতিতে আমরা রেডি হইলেই পটকা ফোটাতো। বাহ 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 বাহ, বেশ অভিজ্ঞ লোক আপনি। তা এইভাবে আর কতদিন সাধারণ মানুষকে ব্যবহার করবেন? আরে ভাই, আমি তো সাধারণ মানুষদের নিয়ে সাইনবোর্ড দিয়ে ব্যবসা করতেছি, আমি কিছু কামাইতেছি, হ্যাগেও কিছু দিতেছি। আর যারা সাধারণ মানুষদের ব্যবহার করে কোটি কোটি টাকা কামাই করতেছে, জিরো থেকে হিরো হইতেছে, হ্যাগেও গিয়ে তো দেন। ধরা যায় জনতা জাগলে এই ধরাকে সরাজ্ঞান করা অরাজকদের জনতার ভরা মজলিসে পরাজিতও করা যায়। তবে সব কিছু নিয়েই যেভাবে ব্যবসা শুরু হয়েছে তাতে এরা ক্রমে ক্রমে বিক্রমে পরাক্রমে অতিক্রম করে যাচ্ছে সব বাধা। রাজনীতি, পরিচিতি, সমাজরীতি, সুস্থিতি, অস্থিতি, মূল্যস্থিতি, মুদ্রাস্ফীতি, এমনকি মানুষের ভয়ভীতিও এখন ব্যবসার উপকরণ। তবে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে আত্মগীতি, আত্মপ্রচার, আত্মপ্রসারে ভাগ্নের অসার ব্যবসা নিয়ে এবার শোনা যাক মামার সার কথা। ভালো কথা ফরি, যে ওই সুমান সাহেবের পোস্টগুলো আপলোড করছো? খালি উনারটা না, মোহাম্মদ ভাইটাও করছি স্যার। গুড, খুব ভালো করছো। কি আপনার কি খবর? ওই যে হাকিম সাহেবের পেজে একটা সুন্দর ডিজাইন করতে গেছিলাম, উপরে লেখা থাকবে আমরা উপদেষ্টা হিসাবে দেখতে চাই, এটা পড়ছে? জি স্যার, করেছি, দেখেন স্যার। দেখি। জি স্যার। উপদেষ্টা হিসাবে দেখতে চাই, গুড গুড। ডিজাইন হয়ে গেলেই আমাকে ভয় অ্যাকাউন্ট থেকে ছাড়িয়ে দিমু স্যার। আর বেশি বেশি লাইক আর শেয়ার করতে কইবা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ, আমার নিজের ভিতরে অনেক অ্যাকাউন্ট আছে, ওইগুলো দিয়া পাবলিসিটি চালাবো স্যার। গুড, যত লাইক আর হ্যাঁ, ঢুকেই 2 নম্বরের গন্ধ পাইলাম। মামু, এখানে অনেক মানুষজন আছে, চলো তুমি আমার নতুন অফিসে চলো, ওখানে গিয়ে আমি তোমার সব বুঝাইতেছি। এই তোমরা কাম চালাই যাও, যাও, চলো চলো, আসো মামু, আসো আসো, এটা আমার নতুন অফিস, আমার চেয়ারটার মধ্যে বহো, একটু দোয়া করে দাও, বহো বহো। না বসুন না, ওই যে অ্যাকাউন্ট আর ভুয়া অ্যাকাউন্টের কথা শুনলাম, এগুলো কি 1 নম্বর ব্যবসার নমুনা? আরে মামা, আমার গত ব্যবসা ছিল মানুষকে সুশীল বানায় তার একটা ভাব গম্ভীর ব্যক্তিত্বে পরিণত করা, আর এইবারের ব্যবসা রয়েছে মানুষের মনের বাসনা অনুযায়ী পথ পাইতে ক্যাম্পেইন করা, আর এইটা করুন ফেসবুকের মাধ্যমে। ওই মাইশের ফেসবুকে তুই কি কাম করবি? কয় কি মেলা কাম আছে। তোর ব্যবসাটা কি সেটা শুনি। দেশের মিডিয়া লাইনে কিছু মানুষ আছে, পয়সা দিয়ে কিছু লোক একটা ফেসবুক চালায়, হ্যাঁ ওই ব্যক্তির নির্দেশে তার ফেসবুকে সুন্দর সুন্দর মন্তব্য লিখে দেয়, আবার নিজেদের লেখা মন্তব্যে নিজেদের সৃষ্টি করা ভুয়া অ্যাকাউন্ট থেকে লাইক দেন। ওই এখন তোর কাজটা কি? আমাদের কাম হইলো এই সমস্ত কাস্টমারের মনের ইচ্ছা অনুযায়ী কমেন্টস লিখে দেওয়া, বাইরের কোনো মানুষ প্রতিবাদ কিংবা খারাপ মন্তব্য করলে সঙ্গে সঙ্গে মুছে দেওয়া। আমাদের এখানে অনেকেই আছে যাদের মনের গোপন বাসনা মেয়র হওয়া, মন্ত্রী হওয়া, তাই আমরা তাদের খায়েশ পূরণে প্রচার শুরু করব, অমুক ভাইকে মন্ত্রী হিসাবে দেখতে চাই, আপনারা সমর্থন করুন। অর্থাৎ নিজের মনের ইচ্ছাটারে অন্যের নামে চালিয়ে দেওয়া। যে ওই যে ইলেকশনের সময় ভোট চাইয়া, ঈদের সময় শুভেচ্ছা জানায়া নিজেই পোস্টার ছাপাইয়া লেখে প্রচারে এলাকাবাসী, অথচ এলাকাবাসী তো কিছুই জানে না, এই তার তদন্ত হয় না, তাইলে এই সমস্ত লোকের মুখোশ খুলে যেত। শোনো মামু, এখন শুধু পত্র পত্রিকা টিভি চ্যানেলই না, ফেসবুক একটা বিরাট প্রচার মাধ্যম, তাই আমার এই ব্যবসার ভবিষ্যৎ উজ্জ্বল। তোর লেকচার শেষ? আর লেকচার দিব কে, আমি তো তোমার বুঝাইতেছি। ওই আমি কি অবুঝ যে তুই আমার বুঝাবি? তুই জাগলিকে কাম করতাছস, মানুষ হাগু চিনে, এইসব দেখা তারা হাসে। বরং এইসব 2 নম্বর ব্যবসা বন্ধ কইরা যারা এইসব করে তাগো আসল চরিত্রটা এই ফেসবুকের মাধ্যমে তুই তুলে ধর। টাকা পয়সা যা লাগে আমি দিব। শোন, ফেসবুক একটা ভালো মাধ্যম, এইটারে কলুষিত করিস না। এবারে একই সঙ্গে গান এবং নাচ, তবে এর মধ্যেও আছে
প্রজন্ম জমকের চমক। সঙ্গীত তারকা সাবিনা ইয়াসমিন এবং তার কন্যা বাঁধন, এবং নৃত্য তারকা মৌ এবং তার কন্যা পুষ্পিতা। আর গানটি লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সঙ্গীত আয়োজন করেছেন ফরিদ আহমেদ। পাত্র যখন হতে চায় নতুন জীবনের যাত্রী, তখন বাবা মা তার জন্যে খোঁজে পাত্রী। ঘটক লাগিয়ে খোঁজ চলে দিবারাত্রি। অবশ্য বর্তমানে নানা প্রযুক্তির কল্যাণে বা অকল্যাণে প্রায় সবখানে ছেলে মেয়ে অর্থাৎ পাত্র পাত্রী নিজেরাই হয়ে যায় নতুন জীবনের যাত্রী। তবে এর ব্যতিক্রমও রয়েছে। হ্যাঁ ঘটক সাহেব বলেন, এনারা কারা? ইনি একজন পাত্রী, উনি পাত্রীর ভাই, উনি পাত্রীর মা। কিন্তু আপনি তো বলেছিলেন 3 জন পাত্রীর খোঁজ এনেছেন, কিন্তু এখন তো দেখছি একজন পাত্রী। জি আপা, পাত্রী আসলে 3 জনই। উনি নিজেই একজন পাত্রী, উনি একজন পাত্রীর ভাই, উনি একজন পাত্রীর মা। এই মেয়ে, তোমার নাম কি? Oh, my name is Priya. Priya, oh I like it, I just like it. Thank you so much. তোমার কি বাবা মা কেউ নেই? তুমি যে একাই চলে এলে? Oh my God, আন্টি বাবা মা কেন থাকবে না?
তাই বলে কি আমি আজকাল বাবা মাকে সাথে করে নিয়ে আসবো নাকি সব জায়গায়? সারাক্ষণ মোবাইলে কি দেখছো? ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম আমি এখন কোথায় আছি। অবশ্য আমি দিয়েও দিয়েছি যে আমি পাত্র দেখতে এসেছি। আমার সব ফ্রেন্ড আমার হবু বরের ছবি দেখতে চেয়েছে। এক্সকিউজ মি মিস্টার লাইক ইট, আপনি একটু আসবেন, একটু সেলফি তুলতাম। ও তো এখন তোমার বিবাহিত স্ত্রী হয়নি, কাজেই শালীনতা রেখে ছবি তোলো। আমি সবার সাথে এরকম ক্লোজ ছবি তুলি, কোথায় তাদের তো কোনো প্রবলেম হয় না। জি 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 আই লাইক ইট। আপনি দেখবেন আন্টি, আমি আপনাকে দেখাচ্ছি। না আচ্ছা ঠিক আছে, আমি দেখি আই লাইক ইট। তোমাকে তো পরেও দেখাতে পারবো। এই মেয়ে একদম চুপ চুপ, মা কিন্তু ডোন্ট লাইক ইট। আমি এরকম সংসারে যেতে পারবো না। আপনার সংসারে গেলে আমি দুদিনও ঠিক করে সংসার করতে পারবো। তোমার সঙ্গে আমি ছেলের বিয়ে করালে তুমি চুপ করে থাকো। এখন আপনি বলেন। আমি হচ্ছে পাত্রীর ভাই, এটা হচ্ছে ওর ছবি। ওয়াও আই লাইক ইট, আই লাইক ইট। বলেন বলেন। যে আমার বোন আমাদের কথার বাইরে একদম কোথাও যায় না। যেমন স্কুল জীবন থেকেই যখন ও ক্লাস 10-এ পড়ে তখন একটা ছেলের প্রেমে পড়ে। শোনার সাথে সাথে আমরা বাধা দিই, ও ফিরে চলে আসে। কলেজ জীবনে ওঠার সাথে সাথে ও একটা মাস্তান ছেলের প্রেমে পড়ে এবং ওই ছেলের ভয়ে আমরা ওই এলাকা ছেড়ে অন্য মহল্লায় চলে যাই এবং তার কিছুদিন পরেই পাশের বাসার একটা ছেলের সঙ্গে ও আবার প্রেমে জড়িয়ে যায়। আই লাইক ইট। আপনার বোনের মনের মধ্যে অনেক প্রেম। আই লাইক ইট। চুপ করো। আমরা তাকে নিয়ে চিন্তায় পড়ে যাই, ওকে তো বিয়ে দিতে হবে, কারণ যে কোনো এলাকায় গেলি অন্য কোনো ছেলের সঙ্গে আবার প্রেমে জড়িয়ে যায়, তারপর বলা যায় আই লাইক ইট, আই লাইক ইট। আমি চুপ করে থামো। আমার বোন বলল, আমার পছন্দ যেহেতু তোমাদের পছন্দ না, তাহলে তোমরা দেখো। সেজন্য আপনার কাছে আসা ভাই। ভাই আমার দৃঢ় বিশ্বাস, আমার বোন যদি আপনার সংসারে আসে না, সংসারটা একদম সুখে সমৃদ্ধ ভরে যাবে। আপনাদের একটা ছেলে একটা মেয়ে হবে। চুপ করেন, আপনি চুপ করেন, আপনি বলেন। ওনার বোনের কথা তো আপনি শুনলেন। আমার মেয়ে একেবারে অন্যরকম, ঘর থেকে বেরই হয় না, সারাক্ষণ স্টার জলসা, স্টার প্লাস এইসব নিয়েই থাকে। আমার মেয়েকে তুমি বিয়ে করলেই তোমার সংসার একদিনেই সুখের সংসার হয়ে যাবে। স্টার প্লাস দেখে এমন শিক্ষাই সে পেয়েছে যে বিয়ের প্রথম দিনে সে সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। এর জন্য যা যা করণীয় সব সে করবে। লাইক ইট। তুমি আরো লাইক করবে তার আর যা গুণ আছে সেগুলো শুনলে। কিরকম? ওর সাজসজ্জা মেকআপ দেখলে তোমার একেবারে মাথা ঘুরে যাবে। রান্নাঘরে এক রকমের সাজসজ্জা, বাথরুমে এক রকমের মেকআপ, ঘুমাতে যাওয়ার সময় আবার আরেক রকমের সাজ। লাইক ইট, লাইক ইট। তো আপনার মেয়ের এত উন্নতি হলো কি করে? সবই স্টারের অবদান আপা। ব্যাস ব্যাস হয়েছে। তাহলে আপা কি সিদ্ধান্ত নিলেন? ওনাদেরকে যেতে বলো। ওদের সঙ্গে সম্পর্ক করা তো দূরের কথা, কথা বলাই আমার ঠিক হয়নি। তাহলে আপনার পছন্দের পাত্রী পাবেন কোথায়? দেশে অনেক ভালো মেয়ে আছে যারা শিক্ষিত, সংসারী এবং আধুনিক, যারা সংসার ভাঙে না, সংসারের সবার সঙ্গে মিলেমিশে সুখী দাম্পত্য জীবন গড়ে তোলে। আই লাইক ইট। তুমি তো সেই তখন থেকে আই লাইক ইট, আই লাইক ইট করছো। আসলে কোনটা ঠিক? এই যে মা যেটা বলে সেটাই ঠিক। আমার মা তো আমার জন্য নিশ্চয়ই খারাপ মেয়ে পছন্দ করবে না, তাই মায়ের পছন্দ আমার পছন্দ, আর আমার পছন্দ মায়ের পছন্দ। আই লাইক ইট। কি ভীষণ বিভীষণ টেলিভিশন। বিভীষণকে আমরা চিনি ঘরের শত্রু হিসেবে। টেলিভিশনও আমাদের ঘরে থাকে, সেখানে বেশ কিছু বিদেশি চ্যানেল বেয়ে ঢুকে পড়েছে আমাদের ঘরে, যা খাল কেটে কুমির আনার মতো এবং ক্ষতবিক্ষত করে চলেছে পরিবার ও সমাজকে। সম্ভবত এসব কারণেই বহুকাল ধরে চলে আসা নীতি বাক্যগুলো মানবার রীতি এখন বিস্মৃতিতে আক্রান্ত। আর এই নিয়ে আমাদের এবারে দলীয় সঙ্গীত আর নৃত্য পরিবেশন করছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীবৃন্দ। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, করি ভালো মনে, করি ভালো মনে। এখন সকালে উঠে অনেকেই ভাবে পিঠে গিয়ে কার কাছে কত টাকা পাবে, কারে যে ঠকাবে আর কারে যে ভোগাবে, কুমন্ত্র শিখে নিতে কার কাছে যাবে। গুরুজনে কি বলে তা শোনে মানে কারা, উল্টো আদেশ করে গুরুকেই তারা। ও ভাই রে এই সব দেখে মাথা ঘুরে যায়, ভাই রে এই সব দেখে শুনে ভেবে
ছোট ছোট হয়ে যায় দেখি অবিরত, ছোট নয় বড় নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। গরু যায় গাড়ি যায় হাঁটু জল ঠেলে, গালে হাত দিয়ে দেখি বসে থাকে জেলে। ও ভাই রে এই সব দেখে মাথা ঘুরে যায়, ও ভাই রে এই সব দেখে শুনে ভেবে মাথা ঘুরে যায়। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। আপনার লোয়ে আছে সবে বিব্রত, আমি চাই যত আছে তত, সকলের কথা বলো কে বা বলে, আমি ছাড়া আর সব যাক রসাতলে। স্বার্থের বেড়া জালে বন্দি ভুবনে, দেশের দোষের কথা ভাবে কয়জনে। ও ভাই রে এই সব দেখে মাথা ঘুরে যায়, ও ভাই রে এই সব দেখে শুনে ভেবে মাথা ঘুরে যায়। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। কথা বলা যত সোজা কাজ তত নয়, কাজ মন দিতে হলে সৎ হতে হয়, সৎ হলে তবে তার বাড়ে মনোবল, হাসি মুখে কাজ করে হয় সচ্ছল। সেই মনোবল যদি পায় তরুণেরা, আমাদের দেশ হবে পৃথিবীর সেরা। ও ভাই রে এই আশা নিয়ে তো বাঁচতে চাই, ও ভাই রে এই আশা নিয়ে 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 তো বাঁচতে চাই। আশায় বাঁধে বুক, আশায় বাঁধে ঘর, সকল আশা পূরণ হলে কেউ থাকে না পর। কিন্তু সকল আশা কি পূরণ হয়? নিশ্চয়ই নয়। আশার ভাষায় ঠাসা থেকে মানুষের মন, এভাবেই মানুষ জেলে রাখে আশার বাতি। আসুন আমরাও দেখি কি আশা নিয়ে এসেছে নানি আর নাতি আজ ইত্যাদির এই মঞ্চে। এ নানি, তুমি আমার এত ডাকোকে? হ্যাঁ, একটা সেকেন্ড একলা থাকতে দাও না। খালি নাতি নাতি, এত বড় একটা উৎসবের দিন একটু আনন্দ ফুর্তি করবো, হেঁটেও পারি না তোমার লেগে। এই ঈদের দিনে তুই আমার লগে ঝগড়া করবি? আজকে একটা বিশেষ দিন বলে তোরা ছেড়ে দিলাম। নানি, এই তো একটা ভুল কথা কইলে। কি ভুল কথা কইলাম? ঈদের দিন কি বিশেষ দিন না? হ্যাঁ নানি, আজকাল বিশেষের আর শেষ নাই। এই ঈদের সময় দেখো না, বিশেষ ট্রেন সার্ভিস, বিশেষ বাস সার্ভিস, বিশেষ লঞ্চ সার্ভিস। এই বিশেষ লঞ্চে যাত্রী তুলে 28টা, আর বিশেষ ট্রেন সার্ভিস টিকিট পাওয়া যায় ব্ল্যাকে। বিশেষ বাস সার্ভিসের ভাড়া গুনতে হয় 4 গুণ। আবার ঈদের বাজারে যাও, দেখবা বিশেষ ছাড়, বিশেষ উপহার, বিশেষ পুরস্কার, বিশেষ মূল্যহ্রাস। এই সবই হলো ব্যবসার ধান্দা। এখন তুমিই কও, এইগুলি যদি বিশেষ হয় তাহলে এই ঈদের বিশেষ কোয়া ভুল কিনা? ঈদের বিশেষ না বলে কি কমু ক? এমন একটা শব্দ বানাই তৈব যে যেইটারে কেউ বিশেষের মতো পেঁচাইতে পারবো না। এই সব নিয়ে তুই এত 9-6 করস কেন রে? নানি, আবারও তো একটা ভুল কথা কইলা। 9 আর 6 হলো দুইটা সংখ্যা। এইগুলির চরিত্র তো তোমরা নষ্ট করে ফেলাইতেছো। 9 আর 6 এর মানে বানাইছো গোলমাল করা। আবার কও 7-5 ভাইবা কাম করিস, কিন্তু 7 আর 5 বাবুকে 7-7 14 ভাবলে কোনো অসুবিধা আছে? না, অসুবিধা নাই। তুই 14ই ভাব, 14 একটা সংখ্যা, বুঝলি? ওই যে কথাই আছে না, যাহা 52 তাহাই 53। এই তো আবারও একটা ভুল কথা কইলা। যাহা 52 তাহাই যদি 53 হয়, তাহলে 53 কোয়ানোর দরকারটা কি? 52 পরে 54 কইলেই হয়। তোর যা মনে চাই তাই কর, তোর লগে কথা কয়ে তো শয়তানও পারবো না, বুঝলি? খারাও নানি, খারাও। এইটা কি কইলা? হ্যাঁ, তুমি নিজে কোনোদিন নিজ কানে শয়তানের কথা শুনছো? শুনো নাই। শয়তান কোনোদিন নিজে কথা কয় না,
শয়তান মানুষের মনের মধ্যে ঢুকিয়া নানা রকম শয়তানি করে। মানুষের মনের মধ্যে এই শয়তান ঢুকার পথটা যদি বন্ধ করা যায় তাইলে দেখবা খালি ঈদের দিন না, সারা জীবনই মানুষ সুখে শান্তিতে থাকতে পারবো, মনের শয়তান আর কোনো ঝামেলাই করতে পারবো না, বুঝছো? হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তাইলে কো আমার ডাকছিলাকে ঈদের দিন মানুষের শ্যামাই পায়েস ফিন্নি খায়, আর তুমি শুরু করছো আমার লগে ঝগড়া খাওয়াও। আমি তো তোরা শ্যামাই খাওয়ার জন্য ডাকতে আইছিলাম, কিন্তু তোর কথার জ্বালায় তো সেই কথা কওয়ার সুযোগই পাইলাম না। আচ্ছা তুই এত কথা ধরস কেন কত? আচ্ছা আমি কথা ধরলাম কই, আমার হাতটা তো খালি। হ্যাঁ, আমার হাতে কোনো কথা আছে? নাই, দেখো নাই। থাক আর রাগারাগি করো না, চলো শ্যামাই খেয়ে গে। এই রমজানের আমাদের অতি পরিচিত নানি নাতি থেকে এবারে প্রতি ঈদে ইত্যাদির বিশেষ পরিচিত বিদেশি পর্ব। বাংলাদেশের ঢাকায় অবস্থানরত পৃথিবীর বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতির মানুষদের মধ্যে বাংলাদেশের অভিন্ন ভাষা সংস্কৃতির প্রতি আকর্ষণ আমরা লক্ষ্য করি এই বিদেশি পর্বে। আমাদের গ্রামীণ জীবনের কিছু টুকরো চিত্রের বিচিত্র চরিত্রে অভিনয় করে তারা যেমন আনন্দিত হন, তেমনি আমরাও পাই নির্মল বিনোদন। আমি তো ছাগল ধরে পাতাছি না। কে? বাড়ি বগুড়াইতে আসছিল। বুট কুচি পাতাছি না। কৌকি? আপনি তাড়াতাড়ি আহেন। আপনার যান, আমরা কাম করতেছি। ছাগলটা তো মেলা বড়। সামনে কোরবানিতে 15,000 টাকায় বেচতে পারতাম। হো হো, ঠিকই কইছে। তোমরা কাম করো, আমি দেখতেছি। হায় রে আমার ছাগল। কি মতলব? কি হয়েছে? আমার ছাগল। ছাগলে কি হয়েছে? পাইতেছি না। গেছে কই? ছাগল কি হেরে ঠিকানা খুইয়া গেছে? চলো। ভাই আমার ছাগল দেখছেন? কত ছাগলই তো দেখছি, তোমার কন্ডা কেমনে কমু? আমরা দেখতে খুব খুব সুন্দর। সব ছাগলই তো দেখতে একরকম। কতক্ষণ আগে 4-5টা ছাগল এখান দিয়ে যাইতে দেখছি। আমরা একলা ছিল। হয়তো পরে দলে পেরছে। হ্যাঁ, মাইনষের মতো আর কি, সুবিধা বুঝা ধলে ধুইকা গেছে। আমি আছি আমার ছাগলের চিন্তায়, আপনারা আছেন আজারা পেশে লয়া। তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাই। চলো কাম করি। গরমালে ভাই ভালো আছেন? জি আছি। কেদা? আমার পরিবার। ভাবি বতা দিয়েন। উনি দিলি আমি দিমো। দিয়েন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্বিয়া কই যাও? ওনার লাইগা খেতে ভাত লইয়া যায়। আচ্ছা ঠিক আছে যাও। বতা দিবা তো? আপনারই মুখে? হ্যাঁ, কবুকা। নেতা এইবার হাতি নামান, কেউ নাই তো। ইলেকশনের সময় হাত নাড়তে নাড়তে অভ্যাস হয়ে গিয়েছে তো, এই জন্য হাতটা ওপর উঠতে যায়। খালি হাত না, আপনার মুখেও একটা ফিট করে হাসি থাকে। এখন চুপ কর, যে রোদ পড়ছে আর হাঁটতে পারতাছি না। এই তো পাইছি, এরা মনে হয় করতে পারবো। এই তো আর 2 দিনই তো, হাত নাড়বেন, হাসবেন, হাঁটবেন, এরপরে কে এই রাস্তায় আপনারা কেউ পাইবো? মতলব কেমন আছো? ভালো নাই ভাই। কেন, কি হয়েছে? ছাগল। ছাগল? কেদা ছাগল? আমার ছাগল হারাই গেছে, দেখছেন? ছাগল হারাইছে? কেমনে হারাইলো? হারাচ্ছে না কেউ গুম করছে, কেদা জেনে? এর জন্য দায়ী এই বর্তমান চেয়ারম্যান। আমি এর তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করতেছি। এই দিদি আমরা কি হইব? আমার দরকার ছাগল। পাগল! কিরে মরিয়ম, আপনার ছাগল পাইছি। কই পাইলি? উত্তরপাড়া মুসলিম মিয়ার বাড়িতে বাইন দাঁড়াচ্ছে। আমরা পশ্চিম পাড়া মানুষ, আইজ ছাগলে বললে ওরে বাইন্দা লয়া আমো। চল আমার লগে। ভাই ভাই মতলব মিয়া বহুত মানুষ আর না তিশো তলয়া আপনার বাড়িতে আইতাছে। আমি আমার গফারা সবারই দেখতেছি। কি? চল দেখি। ভাই ভাই, উত্তর পাড়ার আর পশ্চিম পাড়ার অবস্থা খুব খারাপ। হয়েছে? হই নাই, তবে জেনাইলা 30টা লয়া যাইতেছে। আজ 2-4 জঙ্কুন হইয়া যাইব। চলেন। আমি তো 2 ভকারি, আমার জানটা ঠিক হইব না, থামলে যাবো।
ছাগল কই? ওই তো বান্ধা রাখছে। তোকে এত বড় সাহস আমার ছাগল বাইনা রাখোস? খানতে ভালো করো নাই। ছাগলের বাঁধন খুলে দে। নলে খবর আছে। কি করবি? কি করবি? কবো না। ছাগল ধরেছে। হাত দিলে করেছে। তোকে এত বড় সাহস? আমগো গ্রামে আইসে মাস্তানে করস। ওই তোর হারাই যাবে ওসকে। ওগো ধর। মাস্টার সাহেব, ওই মুসলিমে আমার ছাগলটা বাইনা রাখছে। ছাগলটা আমার নতুন সবজি খেত ঢুকিয়া একটা সবজিও রাখা নেই। সব খাইয়ে ফেলেছে ছাগল বানমুনা কি আদো করুম। দেখছে মাস্টার সাহেব, ছাগল একটি বুইটা খাইছে। ঠিকই তো, ছাগল তো কার খেত, কি এর খেত? এইসব বুঝিয়া তোমার খেতে ঢোকে নাই। খিদা লাগছে, সামনে খাওন পাইছে, খাইছে। কিন্তু আমাকেও যে ক্ষতি হইলো, ক্ষতিটা তো মাইনছে করে না, করছে ছাগলে না বুঝা। ছাগল হইলো একটা অবুঝ প্রাণী, অথচ তোমরা বুঝে মানুষ হইও মারামারি চুরি করে দিলা। তোমার তো ছাগলের চাইতেও খারাপ। আপনারা মিলে যান। ও ও আপনারা মিলে যান, আপনারা মিলে যান। এটা হইলো সুবিধা বাড়ি, কামের সময় পাওয়া যায় না। তোমরা কি চাও? এই ইদ্রিস, কি হয়েছে? আমি উত্তর পাড়ার রহমত। আমি পশ্চিম পাড়া বিজলি। কি চাও তোমরা? আপনারা দুই গ্রাম মিলে মারামারি করেন আর ওরা কো তোকে কত কো। আমরা দুইজনের ভালোবাসি। এই আনন্দের দিনে ওগো বিয়ার তারিখটা ঠিক করে দেন স্যার। তুমি রাজি? তাহলে এগো বিয়ার আনন্দে মায়ের পিঠের বদলে আজকের দিনে একটা আনন্দের গান হয়ে যাক। সবাই সাজিয়ে আসো। আজ ফুলের মতন ফুটুক সবার মন, মালার মতন মানুষে মানুষে রাখা হোক বন্ধন। আজ ফুলের মতন ফুটুক সবার মন, মালার মতন মানুষে মানুষে রাখা হোক বন্ধন। শান্তির ধারা বই যাক প্রাণে প্রাণে, সত্যের বাণী লেখা হোক গানে গানে। মিলন মেলায় আলোর খেলায় ভাসুক জীবন সুখের ভেলায়। মুছে যাক ব্যথা, মুছে যাক পানি, মুছে যাক দমদম, রাখা হোক বন্ধন। ফুলের মতো ফুটে ওঠার দিন ঈদ, মালার মতো প্রাণে প্রাণে বন্ধনের দিন ঈদ, মহামিলনের দিন ঈদ। প্রতি ঘরে ঘরে প্রতি অন্তরে খুশির বার্তা এনে দেয় ঈদ। কিন্তু তারপরও সব ঘরে সব অন্তরে কি পৌঁছায় ঈদের খুশি? এক প্রবাসী কর্মজীবী সন্তান এবং দেশে থাকা তার মা বাবা ভাই বোনের মনের আরতি নিয়ে এবার একটি গান লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু এবং গাইছেন আপনাদের প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। পাইনি এবারও ছুটি, এবারও হবে না ফেরা দেশে। তোমাকে জড়িয়ে ধরে মাগো দুঃখ সুখের কথা বলা হবে না কো কেঁদে হেসে। পাইনি এবারও ছুটি, এবারও হবে না ফেরা দেশে। তোমাকে জড়িয়ে ধরে মাগো দুঃখ সুখের কথা বলা হবে না কো কেঁদে হেসে। ঝাপসা দু চোখে এক পল্লী জননী, টাকা আর চিঠি হাতে হাহাকার করে। আয় বুকে ফিরে আয় সোনামণি,
ছেলে তার ব্যস্ত খাটে উদয় অস্ত দূর পরবাসে, ছেলে তার ব্যস্ত খাটে উদয় অস্ত দূর পরবাসে। বাবা মা ও ভাই বোন ঘর সংসারে খেয়ে পড়ে বাঁচবা সুখ যদি আসে, পাঠানো টাকায় বাঁচে তার পরিজন, পাঠানো টাকায় বাড়ে স্বদেশের ধন। কেউ তো জানে না তার দিন কাটে কোন পরিবেশে। ঝড়ে ঘাম রক্ত বেশি তবু শক্ত কাজ আরো কাজে, ঝড়ে ঘাম রক্ত বেশি তবু শক্ত কাজ আরো কাজে। ফিরে যাব একদিন স্বপ্নের মতো ছেড়ে আসা দেশটি স্বজনের মাঝে, বারে বারে চোখ টানে বাংলার মুখ, আহা কি গভীর প্রেমে ভরে যায় বুক। সেই তো ঠিকানা তার ফিরবে সেখানে ভালোবেসে। পাইনি এবারও ছুটি এবারও হবে না ফেরা দেশে, তোমাকে জড়িয়ে ধরে মাগো দুঃখ সুখের কথা বলা হবে না কোকেরে হেসে। ঝাপসা দু চোখে এক পল্লী জননী, টাকা আর চিঠি হাতে হাহাকার করে। আয় বুকে ফিরে আয় সোনামণি, দর্শক মণ্ডলী, প্রবাসে ব্যাকুল কর্মজীবী সন্তান, দেশে ব্যাকুল তার মা। কিন্তু এই দেশও তো মা, জননী জন্মভূমি। যেমন মায়ের জন্যে তেমনি মাতৃভূমির জন্যে প্রবাসে কর্মরত প্রতিটি মানুষের বুকের যে স্পন্দন তা কেবলমাত্র প্রবাসীরাই অনুভব করতে পারেন। দূর পরবাসে থাকা এই মানুষদের প্রতিটি অন্তর এক এক টুকরো বাংলাদেশ। তাদের সেই অন্তর ভেজা অনুভূতির প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।